ওকে, গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা গণশিক্ষা নির্বাচনের প্রাথমিক অংশ 3টা এবং পরবর্তীতে যে 5টা অংশ সেটা নিয়ে আলোচনা করেছিলাম প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা একটু বিস্তারিত আলোচনা করব এইসব বিষয় নিয়ে। এই যে পূর্ণাঙ্গ গণশিক্ষা নির্বাচনের 5টা অংশ আছে, এটা নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। দেন পরবর্তী ক্লাসে আমরা ম্যাথে চলে যাব। তো প্রথম পর্যায়ে যেটা বলে শ্রেণীবিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম। শ্রেণীবিভক্তি নিয়ে যেটা বলা হয়েছিল যে শ্রেণীর মধ্যে যে পার্থক্য, নিম্নসীমা উচ্চসীমার ভিতরে যে পার্থক্য তাকে বলে শ্রেণীবিভক্তি বলা হয়। সেটা দেখিয়েছিলাম, যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। এখানে আমি 3টা শ্রেণী উল্লেখ করেছি। এই একটা শ্রেণী 5 থেকে 10, 10 থেকে 15 একটা শ্রেণী, 15 থেকে 20। এখানে আমি 3টে শ্রেণী উল্লেখ করেছি। এখানে প্রথম যেটা আছে 5, এই শ্রেণীর 5 থেকে 10 শ্রেণীর নিম্নসীমা। ওকে, লিখে এটা আমি নিম্নসীমা। আর যে 10 যেটা আছে এই শ্রেণীর উচ্চসীমা। ঠিক সেম প্রসেসেই এই দ্বিতীয় যে শ্রেণী আছে এই নিম্নসীমা কত হবে? তাহলে 10, উচ্চসীমা 15, তারপরটা নিম্নসীমা 15, উচ্চসীমা 20। এখানে প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান কত করে আছে? 5 করে। 5 থেকে 10 5, 10 থেকে 15 5, 15 থেকে 20 5, ব্যবধান কত? 5। এই যে নিম্নসীমা উচ্চসীমার মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় কি? শ্রেণীব্যক্তি। ওকে, শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান পেলাম কত? 5 করে পেলাম। তো আমরা এই যে সারিটা আছে তার শ্রেণীব্যক্তি কত হবে? 5 হবে শ্রেণীব্যক্তি। তারাই নিয়ে আলোচনা করেছি গতকালকে, এটা নিয়ে বিস্তৃত আলোচনা করার এখানে কিছুই নেই। ওকে, তো শ্রেণীব্যক্তি যেটা পাইলাম এখানে দেখাইলাম। শ্রেণীব্যক্তির একটা অংশ আছে, সেটা দেখি শ্রেণীব্যক্তি সাধারণত যে শ্রেণীব্যক্তি আছে তার প্রকারভেদ আছে। 3টে প্রকারভেদ আছে। শ্রেণীব্যক্তি কয় প্রকার? 3 প্রকার। ওকে, 3 প্রকার কি সেটা দেখি। ফার্স্ট, এইখানে এই যেটা পাইছি, কি পাইছিলাম? সবগুলোর ভিতরে সমান সমান পার্থক্য আছে। এই যে সমান পার্থক্য আছে তাকে সম শ্রেণীব্যক্তি বলে। সম শ্রেণীব্যক্তি। 2 নম্বর আছে অসম। অসম শ্রেণীব্যক্তি। 3 নম্বর আছে প্রান্ত খোলা। ওকে, এখানে আমি কী পাইলাম? যে শ্রেণীব্যক্তি পাইলাম 3 প্রকার। শ্রেণীব্যক্তি কয় প্রকার পেলাম? এখানে 3 প্রকার। সেটা হচ্ছে সম শ্রেণীব্যক্তি, অসম শ্রেণীব্যক্তি, প্রান্ত খোলা। কি আমি এগেন রিপিট করতেছি। 1 নম্বর এখানে আছে সম শ্রেণীব্যক্তি, 2 অসম শ্রেণীব্যক্তি, 3 নম্বরে প্রান্ত খোলা শ্রেণীব্যক্তি। 3টা পাইলাম প্রকার। সমটা কোনটা? সম হচ্ছে যেমন আমি একটু দেখাইছিলাম 5 থেকে 10, 10 থেকে 15, 5 করে ব্যবধান। যে ব্যবধানটা সমান থাকে সেটা হলো সম। যেমন ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। ওকে, এখানে ব্যবধান কত করে আছে? এগুলো প্রত্যেকটা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 10 করে ব্যবধান আছে। এই যে সমান যে ব্যবধান, প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কি সমান, এখানে সম শ্রেণী ব্যক্তির অন্তর্ভুক্ত, একে সম শ্রেণী ব্যক্তি বলে। আচ্ছা, সম শ্রেণী ব্যক্তির পাইলাম। অসম কোনটা? সিম্পল বোঝাই যাচ্ছে যেটা অসম হবে। 10 থেকে ধরো এখানে 20 আছে, আর 20 থেকে থাকতে পারে 40, আর থাকতে পারে 40 থেকে 50। ওকে, আবার এমনও হতে পারে যে 50 থেকে 100। যে প্যাটার্ন ঠিক নেই, এখানে আছে 10 ব্যবধান, এখানে আছে 20 ব্যবধান, এখানে আছে 10 ব্যবধান, এখানে আবার 50 ব্যবধান। এই যে অসম যে ব্যবধান, এর জন্য এটা অসম শ্রেণীব্যক্তি বলে। ওকে, এখানে যে শ্রেণীব্যক্তিটা পাইলাম সেটা হচ্ছে অসম শ্রেণীব্যক্তি। এখানে 10 ব্যবধান, এখানে 20, এখানে আবার আছে 10, এখানে আবার 50। অসম, যে একটার সাথে একটা সমানভাবে আসেনি, সমান প্যাটার্ন ফলো করেনি। প্রান্ত খোলা শ্রেণীব্যক্তি। প্রান্ত খোলা, খোলা বলতে তো বুঝি। প্রান্ত খোলা বলতে কী বুঝেছে এখানে দেখি। এটা এমন থাকতে পারে -15, আবার 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে গ্যাপ। এই যে একটা শ্রেণীব্যক্তি আমি এখানে উল্লেখ করছি, এটাকে বলা হয়
প্রান্তখোলা শ্রেণী ব্যক্তি। প্রান্তখোলা তো দেখেই বোঝা যাচ্ছে, প্রান্তখোলা যার প্রথম শ্রেণীর নিম্নসীমা খালি আর শেষ শ্রেণীর উচ্চসীমা খালি, এই যে দুইটা প্রান্তে কিছু নাই, এই জন্য একে বলা হয় প্রান্তখোলা শ্রেণী ব্যক্তি। ওকে, এখানে আমরা যা পাইলাম শ্রেণী ব্যক্তির ন্যাচারাল কাকে বলে দেখলাম, নিম্নসীমা উচ্চসীমা দেখলাম, শ্রেণী ব্যক্তি কীভাবে নির্ণয় করে তাও দেখলাম। এখন শ্রেণীর প্রকারভেদটা আমরা এখানে আলোচনা করলাম। ওকে, এখানে আমরা শ্রেণীতে আলোচনার পরে যেটা পাইলাম সেটা তো নির্ণয় করে দেখলাম। এখানে নিম্নসীমা উচ্চসীমা সম্পর্কে জানি, শ্রেণীর যে নিম্নসীমা উচ্চসীমা, এই সীমাটা কি? সীমাটা হচ্ছে যখন আমরা একটা শ্রেণী নির্ণয় করব, তখন আমরা মান ধরা হয় যে এই মান থেকে এই মান, যে একটা সীমানা দেওয়া হয়, এই সীমানা থেকে এই সীমানার ভিতরের মানটা থাকবে। ওকে, এটাকে বলা হয় প্রথম যেটা থাকে নিম্নসীমা বা উচ্চসীমা, যে সীমানা নির্ধারণ করার জন্য। আচ্ছা, তারপরে যেটা আছে টালিটা দেখিয়েছি, এখানে বিস্তারিত আলোচনা করার কিছুই নেই। তারপর আরেকবার উল্লেখ করি, সেটা যে টালিটা সাধারণত আমাদের হচ্ছে 1 2 3 4 আর একটা 5, মানে যখন 5টা সংখ্যা আসবে এক ঘরে তখন হচ্ছে 5। আমি ওই দিন দেখেছি 5 করে, ধর এমন হচ্ছে যে এই শ্রেণী 10 থেকে 20, এখানে কয়টা সংখ্যা আছে? 10 থেকে 20-এ 10 11 12 13 14 15 16 17 18 19 সবগুলো সংখ্যাই এর ভিতরে নিমজ্জিত আছে। তারপর হচ্ছে 20 থেকে 30। আমি 19 পর্যন্ত কেন বললাম? এখানে 20 তো আছে, সেটা পরে সামনে যখন আসবে তখন আলোচনা করবো এটা। ওকে, এটা বলার কারণে সেটা একটু বলি, সেটা হচ্ছে শ্রেণীর যে ব্যবধান আমরা নির্ণয় করছি এখানে, এই যে শ্রেণী নির্ণয় করা হয়, শ্রেণী আবার দুই ভাগে ভাগ করা হয়। সারণী নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীগুলা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অন্তর্ভুক্ত, একটা বহির্ভুক্ত। বহির্ভুক্ততে হচ্ছে উচ্চসীমা নিম্নসীমা, যে একটা প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা সমান, এটা বহির্ভুক্ত। অন্তর্ভুক্তটা হয় কেমন? সেটা থাকে হচ্ছে 10 থেকে 19, 20 থেকে 29, ঠিক আছে? সেটা হচ্ছে 10 থেকে 19, 20, এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে। আর এটা হলো বহির্ভুক্ত পদ্ধতির ক্ষেত্রে। এটা আমরা যখন সামনে যাব, আমি দ্বিতীয় অধ্যায়, তখন এই কাজগুলো আমার আসবে, তখন বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। ওকে, অন্তর্ভুক্ত বহির্ভুক্ত নিয়ে। গণসংখ্যা তো বললামই, যে টালি থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে গণসংখ্যা, আর অনেক সময় গণসংখ্যা দেওয়াও থাকে টালি যখন না করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে মধ্যমান। মধ্যমানটা নির্ণয় সূত্র আমি অলরেডি শিটে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যে মানটা পাবো সেটা হচ্ছে শ্রেণীর ঠিক মাঝখানের অংশ, মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়, সেটা হলো মধ্যসীমা, সেটা হলো মধ্যমান বা মধ্যবিন্দু। ওকে, এরপরে হচ্ছে হলো মধ্যমানের পর আছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা গত ক্লাসে সিম্পল টাচ দিয়েছি, আবারও সেটা বলি যে ক্রমযোজিত গণসংখ্যা 2 প্রকার। সেটা হচ্ছে 2 প্রকার। 2টা প্রকার কী কী? একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত। 2 নম্বর হচ্ছে নিম্নমুখী। ওকে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা, আর একটা হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে উপরে থেকে নিচে, এটা নিচ থেকে উপরে, এরকম গত ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে সামনে যখন অঙ্ক করবো তারও ক্লিয়ার হয়ে যাবে। সরি, দেখা যাচ্ছে না। ওকে, একটা ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা 2 প্রকার। এখন আমরা ন্যাচারালভাবে করি হচ্ছে ঊর্ধ্বমুখী, যখন আমার প্রয়োজন আসবে অঙ্কের ক্ষেত্রে তখন আমরা নিম্নমুখী করব। যেমন হচ্ছে আমার যদি অজীব রেখা আঁকতে বলে, অজীব রেখা আঁকার ক্ষেত্রে আমার ঊর্ধ্বমুখী নিম্নমুখী দুইটাই আমার প্রয়োজন। কিন্তু আমরা সাধারণ অঙ্ক করার ক্ষেত্রে যত অঙ্ক আমি করব শুধু ঊর্ধ্বমুখী দিয়ে, নিম্নমুখীর প্রয়োজন নেই। সামনে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমাদের ক্রমযোজিত গণসংখ্যার কাজ আছে, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বমুখী নিয়ে কাজ করব। ওকে, তো আমরা ন্যাচারালভাবে একটা গণসংখ্যা নিবেশনে যা যা প্রয়োজন সেগুলো দেখলাম অলরেডি। তো এখন সিম্পল কিছু টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রাথমিক ধারণা, যেটা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য আমার প্রাথমিক কী কী কাজ করতে হবে, মানে কোন কোন বিষয়গুলো আমার জানা থাকা প্রয়োজন। ওকে, আচ্ছা, আমার যখন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য ফার্স্ট প্রয়োজন হচ্ছে
আমার পরিসীমা। পরিসীমা সমান সমান আমার সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে শ্রেণীর পরিসীমা সমান সমান হলে উচ্চমান সর্বোচ্চ মান, সবচেয়ে বড় যেটা সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। আমার যে উপাত্তগুলো দেয়া থাকবে সেখানে সবচেয়ে বড় যে মানটা হবে, তো ডিস্টার্ব করি কত কি পেলাম, পরিশেষে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। ওকে, আমার যে উপাত্তগুলো দেয়া থাকবে সেখানে সবচেয়ে বড় যে মানটা থাকবে সেটা বিয়োগ, এটা স্পষ্টভাবে লিখি, একটু এলোমেলো হয়েছে, পরিসীমা সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। ওকে, আমার হচ্ছে ন্যাচারালভাবে যেটা বলা যায় যে আমার যে উপাত্তগুলো দেওয়া আছে তার সবচেয়ে বড় যে মানটা হবে সেটা, সেখান থেকে সবচেয়ে ছোটো মানটা আমি বিয়োগ করবো, তাহলে আমার পরিসীমা নির্ণয় করা হবে সেখানে। ওকে, এটা আমার কী পাইলাম, পরিসীমা নির্ণয়ের সূত্রটা পাইলাম, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন। সর্বোচ্চ মান কোনটা, যেমন দেখা যাচ্ছে 5, 7, 2, 3, 5, 4, 6, এমন আমার কাছে একটা কতগুলো 100, আমার কাছে কতগুলো 100 জনের তথ্য দেওয়া আছে বা 5 জনের তথ্য দেওয়া আছে, এভাবে আমার উপাত্তগুলো দেওয়া থাকবে। ওকে, এখানে সবচেয়ে বড় মান কত আছে 7, তো সর্বোচ্চ মান কত, সবচেয়ে ছোট আছে 2 বিয়োগ 2 সমান সমান 5। তা আমার এই যে উপাত্তগুলো আমি এখানে নির্ণয় লিখলাম, এর পরিসীমা কত পাইলাম আমি, 5 পাইলাম। ওকে, পরিসীমা নির্ণয় করে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান মুখস্থ করতে হবে, এটা সূত্রটা। আচ্ছা, পরিসীমার পরে আমার দরকার হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা কি আসলে, আমি যে কতগুলো শ্রেণী নেব, এই যে শ্রেণীর যুগে দেখেছিলাম যেমন 5 থেকে 10, আবার 10 থেকে 15, আবার হতে পারে 15 থেকে 20, আমার কতগুলো শ্রেণী আসবে, আমার তো উপাত্তগুলো এভাবে দেওয়া আছে 5, 6, 5, 7, 2 এভাবে তো দেওয়া আছে, আমার এটা কতগুলো শ্রেণীর ভিতরে আমার আসবে সেইটা নির্ণয় করার জন্য হচ্ছে আমার শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে, কতগুলো সংখ্যা হবে, একটা, দুইটা, তিনটা, চারটা নির্ণয় করি। ওকে, শ্রেণী সংখ্যা সমান সমান ন্যাচারাল যেটা আমরা সূত্রটা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। সূত্রটা কী ছিল, পরিসর শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এবং শ্রেণী ব্যক্তি কত আছে আমার, সেটাও আমার একটা প্রশ্ন, শ্রেণী ব্যক্তি কত, যখন প্রশ্নে দেয়া থাকে, ধরো শ্রেণী ব্যক্তি 5, শ্রেণী ব্যক্তি 10 প্রশ্ন দেয়া থাকে, তখন আমার ইজিলি পরিসর পেয়েছি, পরিসরের জায়গায় সমান সমান, ধরো আমার এখন প্রশ্ন দেওয়া আছে শ্রেণী ব্যক্তি 5, শ্রেণী ব্যক্তি 5 ধরে তুমি অঙ্কটা করবা, পরিসর পাইছিল 5, শ্রেণী ব্যক্তি 5, সিম্পল। এখান থেকে দেখাচ্ছি, কারণ অবশ্যই পরিসর আরও বেশি হবে, তো আমি হচ্ছে এই অঙ্কের ভিত্তিতে বলছি, পরিসর পাচ্ছি কত, পরিসরের জায়গায় 5, শ্রেণী ব্যক্তি 5 যদি প্রশ্ন দেওয়া থাকে। আবার অনেক সময় শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে না, শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে, যে শ্রেণী 6 শ্রেণী সংখ্যা বিশিষ্ট বা 5 শ্রেণী সংখ্যা বিশিষ্ট, তখন কী করবা, তখন শ্রেণী ব্যক্তি বের করতে হবে, পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। ওকে, পরিসর এখানে আছে 5, শ্রেণী সংখ্যা আমার যদি দেওয়া থাকে যে আমার 3 শ্রেণী সংখ্যা, তাহলে আমি 3 এখানে বসে যাই, প্রশ্ন যদি দেওয়া থাকে তখন। আচ্ছা, এখন এক কথা হচ্ছে আমার কী কী লাগবে, পরিসর লাগবে, শ্রেণী সংখ্যা লাগবে, শ্রেণী ব্যক্তি লাগবে, এই তিনটা আমার প্রয়োজন গণসংখ্যা নির্বিশেষে সারণী করার জন্য। তো এখানে যদি প্রশ্ন দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি, তাহলে এই সূত্র, প্রশ্ন যদি দেওয়া থাকে শ্রেণী সংখ্যা, তাহলে এই সূত্র। এখন প্রশ্ন শ্রেণী ব্যক্তি শ্রেণী সংখ্যা কিছুই দেওয়া নেই, তখন আমি কোন সূত্র প্রয়োগ করব, এখান থেকে যদি এমনটা হয় যে প্রশ্নে দেওয়া আছে উপযুক্ত শ্রেণী সংখ্যা নেওয়া বা উপযুক্ত শ্রেণী ব্যবধান নেওয়া, তখন কী করব, তখন স্টারজের সূত্র আছে, স্টারজের নিয়ম অনুযায়ী, ওকে, স্টারজের নিয়ম অনুযায়ী
শ্রেণী সংখ্যা সমান সমান আচ্ছা 1 + 3.322 log m। এটা হচ্ছে স্টার যে সূত্র শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। যখন আমার প্রশ্নে কিছুই দেওয়া নেই, শ্রেণী ব্যক্তিও দেওয়া নেই, শ্রেণী সংখ্যাও দেওয়া নেই, বলা উপযুক্ত শ্রেণী সংখ্যা না বা উপযুক্ত শ্রেণী ব্যবধান না, কিছুই দেওয়া নেই। পরিসর তো সবসময় পাবো, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বিয়োগ করে পরিসর পাবো। আর যখনই আমাকে বলবে উপযুক্তর ক্ষেত্রে, তখন আমার এই সূত্র প্রয়োগ করে আমার শ্রেণী সংখ্যা বের করতে হবে। যখন আমি পরিসর পাইলাম, শ্রেণী সংখ্যা পাইলাম, তখন আমি এই সূত্র প্রয়োগ করে আবার শ্রেণী ব্যক্তি নির্ণয় করবো। মানে সবগুলো ইন্টার কানেক্টেড, এইটার মাধ্যমে এটা নির্ণয় করো অথবা এটার মাধ্যমে এটা নির্ণয় করতে হবে, এই আর কি। এই পর্যন্ত ছিল দ্বিতীয় ক্লাস। এইটুকু ভালো মতো রিহার্সাল করতে হবে, তারপরে ইনশাআল্লাহ সামনে দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করবো।